রিটায়ারমেন্ট একটা ফিনিশ লাইন নয়, এটা একটা ইনিংসের শুরু, যেখানে শরীর খারাপ হবে, চিকিৎসার খরচ বাড়বে, আর ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝামেলা সে তো লেগেই থাকবে। আর আশা করি আপনার জীবনে কিছুটা শান্তিও থাকবে। আমাদের তো টাকা বা আয় কিন্তু সেই গতিতে বাড়ছে না। আমরা রিটায়ার করছি না, বরং রিটায়ার করছি। ৭৮% বয়স্ক ভারতীয়র কোনো পেনশন নেই, জানেন? ৭০% এখনও আর্থিকভাবে অন্যের উপর নির্ভরশীল। 75% বয়স্ক মানুষের অন্ততপক্ষে একটা ক্রনিক ডিজিজ আছে। একটা সময় ছিল যখন রিটায়ারমেন্ট মানে ছিল শুধুই রেস্ট, আর এখন দেখুন, রিটায়ারমেন্ট মানে ইএমআই, এমআরআই, আর ঘুরে ফিরে আত্মীয়দের সেই একই প্রশ্ন, তোমার উইল করা আছে তো? গোটা দেশটার যেন বয়স বেড়ে যাচ্ছে, অথচ আয় কিন্তু তেমন বাড়ছে না। চলুন আজ তাহলে আমরা কিছু মিথ ভাঙার চেষ্টা করি, একটা প্ল্যান করি, আর আরাম করে কি করে রিটায়ার করব সেটা বোঝার চেষ্টা করি। আর আপনার বয়স যদি 50-এর ওপর হয়, আর আপনি যদি এখনও মনে করেন যে রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে হাই রিটার্ন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, তাহলে আপনার কিন্তু অনেক কিছু জানার বাকি আছে। রিটায়ারমেন্ট একটা ফিনিশ লাইন নয়, এটা একটা ইনিংসের শুরু, যেখানে শরীর খারাপ হবে, চিকিৎসার খরচ বাড়বে, আর ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে ঝামেলা সে তো লেগেই থাকবে। আর আশা করি আপনার জীবনে কিছুটা শান্তিও থাকবে। তবে সত্যি বলতে যেটা দরকার সেটা হলো আপনার এতটাই টাকা থাকা উচিত সেই সময় যে আপনার হাঁটুর ব্যথা আর নিফটির ওঠা পড়া এসব কিন্তু আপনি সামলে নিতে পারবেন। আপনার বাচ্চারা আপনার রিটায়ারমেন্টের প্ল্যান কিন্তু হতে পারে না, ওই সব শুধুমাত্র আমাদের দাদুর আমলেই হতো। একবার ভেবে দেখুন, ধরুন আপনার বয়স 61, এই সবে রিটায়ার করেছেন, চা খাচ্ছেন বারান্দায় বসে, আর বাস হাঁটুর ব্যথা শুরু হয়ে গেল। ব্যাস ইলেকট্রিসিটি বিলটা এসে গেছে। আর ঠিক এই একই সময় দুঃসম্পর্কের এক ভাই তার মেয়ের বিয়ের কার্ডও আপনাকে পাঠিয়ে দিয়েছে। আপনি রিটায়ার্ড, এ তো আপনি আরও বেশি টায়ার্ড হয়ে পড়ছেন। ইন্ডিয়া এজিং রিপোর্ট 2023 অনুযায়ী ভারতে 14,90,00,000 ষাটোর্ধ্ব বয়সের মানুষ আছেন, আর 2050-এর মধ্যে তা বেড়ে হয়ে যাবে প্রায় 34,70,00,000। হ্যাঁ, আমাদের বয়স যে গতিতে বাড়ছে, আমাদের টাকা বা আয় কিন্তু সেই গতিতে বাড়ছে না। আমরা রিটায়ার করছি না, বরং রিটায়ার করছি, মানে আরও বেশি টায়ার্ড হয়ে পড়ছি, আর আমাদের স্ট্যামিনা কমে গিয়ে বেড়ে যাচ্ছে আমাদের প্রেসক্রিপশন। সেসব দিন চলে গেছে যখন আপনি বলবেন যে আমার ছেলে সামলে নেবে, বলে শান্তিতে রিটায়ার করতে পারবেন। আজকের দিনে ছেলেরা ইউএসএতে ব্যস্ত হয়ে পড়েছে, আর আপনার পেনশন প্ল্যান কি আছে? সেই 1993-তে পুরনো এলআইসি পলিসি, আজও সেই। ৭৮% বয়স্ক ভারতীয়র কোনো পেনশন নেই, জানেন? ৭০% এখনও আর্থিকভাবে অন্যের উপর নির্ভরশীল, আর শুধুমাত্র 18% মানুষের হেলথ ইন্স্যুরেন্স আছে। এবার সমস্যা হলো, আপনার টাকার সমস্যা বোঝার আগেই শুরু হয়ে যাবে আপনার হাঁটুর সমস্যা। তবে কি বলুন তো, কোনোটাই তো আর ছোট সমস্যা নয়, তাই না? 75% বয়স্ক মানুষের অন্ততপক্ষে একটা ক্রনিক ডিজিজ আছে। এই মুহূর্তে হেলথ কেয়ারের পিছনেই আমাদের সব থেকে বেশি খরচ হয়। তবে দেখুন, প্রতি হসপিটালাইজেশনের পিছনে 30 থেকে 40,000 টাকা বেরিয়ে যাচ্ছে। 2021 সালের এলএএসআই রিপোর্ট তো তাই বলছে। আপনার রিটায়ারমেন্টের সঙ্গে কিন্তু আপনার চিকিৎসার খরচ রিটায়ার করবে না, আর ডিপ্রেশন সে তো বাড়তির দিকে, কারণ আর্থিক চাপ এবং একাকিত্ব আর যাই করুক, মানুষের তো মন ভালো রাখে না। রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে কিন্তু ইনভেস্ট করা নয়। দেখুন, সিপ, অ্যানুইটি, ফিক্সড ডিপোজিট এগুলো হলো শুধুমাত্র একটা টুল, উপায়। এগুলো মিরাকল করতে পারে না। রিটায়ারমেন্ট মানে সেন্সেক্সকে জয় করে নেওয়াও নয়। যেটা দরকার সেটা হলো স্টেডি ইনকাম, হেলথ কভার, নিজের বাড়ি, আর একটু শান্তি। আর এছাড়াও একটা বড় কাজ হলো একাকিত্বকে কাটিয়ে ওঠা। হসপিটালে লাইন এড়ানো তো আছেই, আর অবভিয়াসলি সেখানকার বাজে খাবার থেকে দূরে থাকা। এই যে সো কল্ড 58,000 crore সিলভার ইকোনমি, যা নিয়ে প্রচুর রমরমিয়ে কথাবার্তা চলে, সত্যি বলতে কি বেশিরভাগটা কেমন যেন ওই পেন রিলিফের অয়েলের বিজ্ঞাপনের মতো বলে মনে হয় আমার। বেশ কয়েকটা রিটায়ারমেন্ট মিথ আছে যেগুলো আমাদের বিপদে ফেলে দেয়। মিথ নাম্বার 1, এই আমার নিজের বাড়ি আছে, খুব ভালো, তবে তা দিয়ে কি আপনার ডায়ালিসিসের বিল দেওয়া যাবে? মিথ নাম্বার 2,
আমার সন্তান আমাকে সাহায্য করবে, হয়তো করবে, বা হয়তো তারা আপনাকে হোয়াটসঅ্যাপের হেলথ টিপ ফরওয়ার্ড করে দেবে। মিথ নাম্বার 3, আমার তো প্রভিডেন্ট ফান্ড আছে যথেষ্ট। ঠিকই, তবে তা আগামী 25 বছরের ইনফ্লেশন আর হিমসাগর আমের দাম সামলে দিতে পারবে তো? রিটায়ারমেন্ট মূলত জীবনে এমন একটা ফেজ যার জন্য আপনাকে পুরো প্ল্যানিংটা কিছুটা পেসিমিস্টিকভাবে করতে হবে, যাতে আপনি অপটিমিস্টিকভাবে জীবনে বাঁচতে পারেন। তো রিটায়ারমেন্ট এনজয় করার নতুন নিয়মগুলো চলুন একবার ঝালিয়ে নিই। প্রথম, আগে থেকেই প্ল্যান করুন, মাঝে মাঝে রিভিউ করুন। 30-এর কোঠাই শুরু করুন, 45-এ গিয়ে রিভিউ করুন, আর 50-এ গিয়ে পুরো জিনিসটাকে একদম সিস্টেম্যাটাইজ করে ফেলুন। স্বাস্থ্য কিন্তু সব। সুস্থ থাকাকালীন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে ফেলুন, সময় নষ্ট করবেন না। কারণ 60 বছর বয়সের পর থেকে প্রিমিয়ামের দামও বাড়বে, আয়ের অন্যান্য পথ খুঁজে বার করুন। পেনশন প্ল্যান, অ্যানুইটি, রেন্টাল ইনকাম, পার্ট টাইম কনসাল্টিং, উপার্জনের একাধিক পথ খোলা রাখুন। ডিজিটালি নিজেকে শিক্ষিত করুন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কিন্তু যথেষ্ট নয়। নেট ব্যাংকিং, আরোগ্য সেতুর মতো অ্যাপ এবং বিভিন্ন ধরনের টেলিমেডিসিন অ্যাপ ব্যবহার করা শিখুন। আলোচনা করুন আপনার পরিবারের সঙ্গে, জীবনসঙ্গীর সঙ্গে, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। জীবনকে সরল করুন, অকারণে কমপ্লিকেট করবেন না। রিটায়ার করার আগে জীবনকে ডিক্লাটার করুন। ভারতে জানেন তো পলিসির একটা মেজর সমস্যা আছে, তো সেই নিয়ে বরং একটু কথা বলি। আপনার প্ল্যানও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সিস্টেমও তো আপনাকে সাপোর্ট করবে, সেটাও তো গুরুত্বপূর্ণ। তো ইন্ডিয়া এজিং রিপোর্ট 2023 বলছে শুধুমাত্র 12% বয়স্করাই মেনটেনেন্স অফ ওয়েলফেয়ার প্যারেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেন্স অ্যাক্টের বিষয়ে জানেন। জেনে নিন। শুধুমাত্র 28% বয়স্করা কনসেশনের বিষয় সম্বন্ধে জানেন, বিভিন্ন জায়গায় কী কী কনসেশন পাওয়া যাচ্ছে। আর তারপরেও 4জনের মধ্যে অন্তত একজন বয়স্ক মানুষ তাদের কাছে ডকুমেন্ট না থাকায় যে স্কিমগুলি থেকে তারা সুবিধে নিতে পারেন সেটা নিতে পারছেন না। আসলে আমাদের ওয়েলফেয়ার সিস্টেমও অনেকটা সরকারি বাসের মতো, মানে আছে, তবে কখন যে আসবে তার কোনো কিন্তু ঠিক নেই। ভারতে কি প্রয়োজন জানেন? উন্নত সিস্টেম, মানে উন্নত পেনশন সিস্টেম, আরও বেশি মানুষের পক্ষে হেলথ কেয়ার পাওয়া যাতে সহজ হয় সেই ব্যবস্থা করা, বয়স্কদের জন্য বিশেষ ধরনের আবাসনের বন্দোবস্ত, আইনি সমস্যা এবং ইন্স্যুরেন্স গ্রিভান্সের দ্রুত প্রতিকার করার সিস্টেম, দেশ জুড়ে বয়স্কদের ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম, লং টার্ম কেয়ার সেন্টার তৈরি করা এবং কেয়ার গিভারদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া, পাবলিক হসপিটালে বয়স্কদের জন্য বিশেষ ওয়ার্ড বাধ্যতামূলক করা উচিত। কিন্তু কি হচ্ছে বলুন তো? কিন্তু এসব কি হচ্ছে ভেবে দেখেছেন কি? আপনাদের একটা উদাহরণ দিন। ধরুন একজন 68 বছরের ভদ্রলোকের কথা বলি আমরা, যার নাম ধরুন সেনবাবু। তিনি বেহালাতে থাকেন, স্ত্রী মারা গেছেন, ছেলে বিদেশে থাকে। তো ওনার একটা 2 BHK ফ্ল্যাট আছে, একটা পুরনো স্কুটার আছে, আর 6.5% ইন্টারেস্ট করার মতো একটা ফিক্সড ডিপোজিট আছে। মাসিক খরচ অ্যারাউন্ড 25,000 রুপিস। মেডিকেল বিল তো একদম আনপ্রেডিক্টেবল। উনি কিন্তু সিম্প্যাথি চান না, সম্মানের সঙ্গে বাঁচতে চান। এবার এটাকে আপনি 34.7 মানে 35 কোটি ভারতীয়কে দিয়ে গুণ করুন, তাহলেই আপনি 2050 সালে ভারতের একটা পরিষ্কার ছবি দেখতে পাবেন। এবার কাহিনী মে একটা টুইস্ট দিই। এই ভদ্রলোক সেনবাবু রিসেন্টলি ব্যালেন্স হারিয়ে পড়ে গেলেন নিজের বাথরুমে। ওনার হিপ ফ্র্যাকচার হয়ে গেল, ফিজিওথেরাপির প্রয়োজন, একজন আয়ার প্রয়োজন, অ্যাক্সেসেবল টয়লেটের প্রয়োজন। ওনার ইন্স্যুরেন্স কি বিষয়টাকে কভার করছে? বাচ্চারা সাহায্য করতে চায়, তবে তো তারা হাজার হাজার মাইল দূরে থাকে। রিটায়ারমেন্টের পর ওনার স্বপ্নের তাহলে কি হবে? এবার তো ওনাকে চিন্তা করতে হবে যে উনি কি কারুর হাত না ধরে আর কখনো পাড়ার পার্কে বেড়াতে যেতে পারবেন? এবার গল্পটাকে একটু পাল্টে ফেলি। এই বিষয়ে না আমার কাছে প্রচুর প্রশ্ন আসছে যে আমি তাড়াতাড়ি রিটায়ার করতে যাই, কেমন হবে সেই রিটায়ারমেন্ট? দেখা যাক কেমন হবে সেই রিটায়ারমেন্ট। 60-এ নয়, হয়তো 45-এ। আমাদের ফায়ার মানে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, রিটায়ার আর্লি, এই ওয়েস্টার্ন কনসেপ্টটা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আসছে ভারতেও, বহু লোক এই বিষয়ে কথা বলছে। ফায়ার হলো একটা লাইফস্টাইল স্ট্র্যাটেজি, যেখানে আপনাকে খুব অ্যাগ্রেসিভলি জমাতে হবে, আপনার আয়ের প্রায় 50%-এরও বেশি। আর এত বড় একটা কর্পাস তৈরি করতে হবে যাতে আপনার কয়েক দশকের খরচ তা সামলে দিতে পারে। সঠিকভাবে ইনভেস্ট করতে হবে, মূলত ইন্ডেক্স ফান্ড, লো কস্ট MF, REIT এসব। IIBF জার্নাল এই ব্যাপারে কি বলছে জানেন? ভারতের যুব সমাজে ফায়ারকে
আপন করে নেওয়ার চেষ্টা হচ্ছে। তারা অনেক মাইনের চাকরি নিয়েও খুবই সাধারণভাবে জীবনযাপন করছেন, আর পাশাপাশি অন্য আয়ের উপায়ও খোলা রাখছেন। বিভিন্ন ধরনের ফায়ার, যেমন লিন ফায়ার মানে সাধারণ জীবনযাপন, ফ্যাট ফায়ার লাক্সারি রিটায়ারমেন্ট, ব্যারিস্টা ফায়ার সেমি রিটায়ারমেন্ট তবে পার্ট টাইম কাজ করা যাবে এমন, কোস্ট ফায়ার মানে গোড়াতে জমানো পরে আনন্দ করা, এসব কিছু নিয়ে আমরা বেশ বড় সড়ো ব্যাপার দেখতে পাচ্ছি। তবে সমস্যা কিন্তু রয়ে গেছে। ভারত তো ইউএস নয়, আমাদের সোশ্যাল সিকিউরিটি নেই, মেডিকেয়ার নেই, ইনফ্লেশন বাড়ছে, চিকিৎসার খরচ বাড়ছে, আর এখানে সামাজিক ধারণা হচ্ছে যে আমরা আত্মীয়দের আর্থিক সাহায্য করব। তাই ভারতে ফায়ারকে আপন করে নিতে হলে বেশ সিরিয়াস কমিটমেন্ট লাগবে। প্রায় 6 to 10 crore কর্পাস করতে হবে, গোলস ফ্লেক্সিবল রাখতে হবে, আর চোখ বন্ধ করে ওয়েস্টার্ন মডেল ফলো করলে কিন্তু কিছুতেই চলবে না। তবে হ্যাঁ, ফায়ার আপনাকে সঠিক প্রশ্ন করতে বাধ্য করবে। আপনার কাছে মুক্তি মানে ঠিক কী, কতটা কর্পাস আপনার জন্য যথেষ্ট, আপনি কি এমন জীবন গড়ে তুলতে পারেন যেখানে আমৃত্যু আপনাকে কাজ করতে হবে না, এই সব প্রশ্ন। আর এটা যদি সঠিকভাবে করা যেতে পারে তাহলে আপনি শুধুমাত্র রিটায়ার করবেন না, আপনি নতুন কিছু দিকে এগিয়েও যেতে পারবেন। তাই কে আপনাকে আলটিমেটলি দেখবে সেই বিষয়ে হোয়াটসঅ্যাপ ফ্যামিলি গ্রুপে তর্ক শুরু হওয়ার আগেই আপনি হাতে পেন তুলে নিন, প্ল্যান করুন, আপনার অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন, উইলটাও তৈরি করে ফেলুন, আর পাসওয়ার্ডটা কিন্তু সাবধানে রাখবেন। আপনার রিটায়ারমেন্ট আপনার দায়িত্ব, নিজের ইচ্ছে মতো সেটা প্ল্যান করুন। আপনি শুনছিলেন মানি সূত্রা, যেখানে আমরা ফিনান্স নিয়ে গল্প করি বা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে গল্প করি, আর সেই গল্পের মধ্যেই থাকে বিভিন্ন প্রয়োজনীয় বিষয়। তাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। তার থেকেও বেশি জরুরি কি জানেন, এমনভাবে প্ল্যান করুন যাতে আপনার রিটায়ার্ড লাইফ খুব ভালোভাবে কাটে। ধন্যবাদ।